করিডোর নিয়ে আলোচনা হলেও চুক্তি হয়নি, প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে না বাংলাদেশ বলে নিরাপত্তা উপদেষ্টা। অনির্বাচিত বলেই লুকোচুরি করছে সরকার, অভিযোগ রিজভির। গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক, মন্তব্য মির্জা ফখরুলের। ফ্যাসিবাদী চর্চা থেকে মিডিয়াকে বের হওয়ার আহ্বান নাহিদ ইসলামের। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা। শেখ হাসিনার মতো চাটুকার সরকারের কারণেই পানির ন্যায্য হিস্সা মেলেনি, মন্তব্য মির্জা আব্বাসের। প্রতিদিন 100 থেকে 150 গরুর রিসিট হয়। এই রিসিট পেলে সারা বাংলাদেশ আর গরু ধরবে না কেউ। ওপেন দেখতেছি রাস্তাটা যাইতেছে, কিন্তু বাজারে আসলে এটা বৈধ হয়ে যায়। বাইরে থেকে গরু আসা দেশে গরুর দাম কমে যায়। ঈদুল আজহা ঘিরে সক্রিয় পশু চোরা কারবারি, দুশ্চিন্তায় খামারিরা। অবৈধভাবে গরু মহিষ আনা ঠেকাতে সীমান্তরক্ষীদের কঠোর হওয়ার নির্দেশ উপদেষ্টার। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। মানবিক করিডোর নিয়ে শুধু প্রাথমিক আলোচনা হয়েছে উল্লেখ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, এ নিয়ে কোনো সমঝোতা বা চুক্তি সই করেনি সরকার। বলেছেন, রাখাইনে কোনো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে না বাংলাদেশ, আর তাই অপতথ্য ছড়ানো বন্ধের আহ্বান তার। এদিকে মিয়ানমারে গৃহযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে। নীতিগত সম্মতি, ছোট্ট শব্দটার ওজন রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেইলস এখন যাচ্ছি না। রাখাইনে চলমান সংকটে খাদ্য সহায়তা পৌঁছে দিতে মানবিক করিডোরের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্তের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। এই অপতৎপরতা যদি বন্ধ না করা হয়, তবে আমি সারা দেশের দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, যুদ্ধের প্রস্তুতি নাও। সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, আগামীতে আবার রাজপথে নামা হবে। সমালোচনার মুখে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও জানিয়েছিলেন, এ ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এবার বিষয়টি আরও পরিষ্কার করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। রাখাইনে মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনো সমঝোতা বা চুক্তি স্বাক্ষর করা হয়নি। একেবারে প্রাথমিক পর্যায়ে কিছু অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, সেটাও মানবিক প্যাসেজের ব্যাপারে। তবে সেই আলোচনাকে প্রতিবেশী দেশের কিছু গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, মিয়ানমারে কোনো প্রক্সি যুদ্ধ করতে যাচ্ছে না বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রের গণমাধ্যমের এমন প্রোপাগান্ডার সমালোচনা করেন খলিলুর রহমান। মিয়ানমারে বাংলাদেশ প্রক্সি যুদ্ধ করতে যাচ্ছে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, কিন্তু যেটা সত্য সেটা সামনে আসলে এমনিতেই এগুলো মিলিয়ে যাবে। আর যুদ্ধ হলে আপনাদের কি মনে হয় চীন চুপচাপ বসে থাকতো? মিয়ানমারে গৃহযুদ্ধ চলায় শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় উল্লেখ করে কূটনৈতিক আলোচনায় বাস্তবসম্মত ফলাফলের বিষয়ে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমারে গৃহযুদ্ধ চলমান, এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা নেই। আর ইতিহাস বলে, রোহিঙ্গা সংকটের মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয়, সংঘাতের মধ্য দিয়ে সমাধান হয়। 1971 সালের মুক্তিযুদ্ধ কিংবা আফ্রিকার বিভিন্ন রাষ্ট্র এর উদাহরণ হয়ে আছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা আরও বলেন, কোনোভাবেই রোহিঙ্গাদের এদেশের নাগরিকত্ব দেয়া হবে না। প্রত্যাবাসনের পথ কঠিন হলেও সেই পথেই হাঁটবে বাংলাদেশ। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। অনির্বাচিত বলেই রাখাইনে মানবিক করিডোর দেয়া নিয়ে অন্তর্বর্তী সরকার লুকোচুরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। এদিকে নির্বাচন দিতে দেরি করলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ পাবে বলে দাবি করেছেন জয়নুল আবদিন ফারুক। রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছতে মানবিক করিডোর দেয়া না দেয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে সরকার। করিডোর দেয়া হচ্ছে কিনা সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নানা কথা আসলেও বিএনপি সহ প্রায় সব রাজনৈতিক দলই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ক্ষোভ ঝাড়ছেন অন্তর্বর্তী সরকারের উপর। আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে? রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, অনির্বাচিত বলেই অন্তর্বর্তী সরকার মানবিক করিডোর প্রসঙ্গে খোলাসা করছে না, এতে জনমনে সন্দেহ জেগেছে। আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে
এটা বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন, জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছেন, আপনারা লুকোচুরি করছেন। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদ শক্তি ষড়যন্ত্র করার সুযোগ পাবে, তাই দ্রুত নির্বাচনের দিনক্ষণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কার হবে আমার ভোট আমি দেব, সংস্কার হবে দিনের ভোট দিনে হবে, সেই সংস্কার করে অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন চায়, সেই নির্বাচনের দিনক্ষণ আপনাকে ঘোষণা করতেই হবে। সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরেভিচ খোজিন। এ সময় বিএনপি মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। কয়েকটি এরিয়াতে তাদের তো যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশের বিনিয়োগের জন্য এবং ট্রেডের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে। বাংলাদেশের নির্বাচন নিয়েও বলেছেন যে নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে তারা জানতে চাচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চায় রাশিয়া। প্রয়োজন হলে সময় কিছুটা বাড়ানো যেতে পারে বলেও রাশিয়ার রাষ্ট্রদূত আশ্বস্ত করেছে বলেও জানান বিএনপি নেতা আমির খসরু। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী চর্চা থেকে মিডিয়াকে বের হতে হবে। মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। এতে অংশ নেন রাজনীতিবিদরাও। আলোচনায় উঠে আসে মুক্ত গণমাধ্যমের সংকট এবং সাংবাদিকতার ঝুঁকি প্রসঙ্গ। টানা 16 বছরের শাসনামলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো গণমাধ্যমকেও নিয়ন্ত্রণ করেছে আওয়ামী লীগ। এ কথা উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, মিডিয়াকে ফ্যাসিবাদ থেকে টেনে তুলতে হবে। মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারবো সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন। আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয় তাহলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা সেটি আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। বিএনপি মহাসচিব বলেন, গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা উদ্দেশ্যমূলক। 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের অসম্মানের কারণ। এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি, দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন। অপতথ্য ঠেকাতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। ভয়ের মধ্যে থাকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। শ্রমিকের কান্না, এই রাষ্ট্র শুনে না। 5 মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন। 11 দাবিতে রাজপথে চা শ্রমিকরা। সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ, দ্রুত সংকট সমাধানের দাবি। হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে গাজীপুরের চৌরাস্তায় বিক্ষোভ করছেন এনসিপি নেতাকর্মীরা। আর এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। হামলার ঘটনা এর মধ্যে কিন্তু গাজীপুরের যে ছাত্র জনতা যারা রয়েছেন তারা ফুঁসে উঠেছে এবং এর মধ্যে মহাসড়কে মিছিল করছে। তারা যিনি বলছেন যে আজকের এই ঘটনা নিন্দনীয় ঘটনা এবং আজকের এই ঘটনায় আসলে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী 24 ঘন্টা তাদেরকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু আজকেই কিন্তু তিনি এই গাজীপুর চৌরাস্তায় এক ধরনের হামলার শিকার হন। তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর পাশাপাশি আসলে যদি বলি তিনি আহত হয়েছেন।
আমরা তার দেখেছি হাতে কিছুটা রক্তক্ষরণ হয়েছে। এখানকার লোক যারা বলছিলেন যে তারা ধারণা করছেন যে এই হামলার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত, কেননা তারা যেমনটি বলছেন যে যেভাবে আসলে প্রচার প্রচারণা করা হচ্ছে তারা সেই ঘটনায় কিন্তু সন্দেহ করছেন যে আওয়ামী লীগের, বিশেষ করে ছাত্রলীগের উপর দায় চাপাচ্ছেন তারা। সেই দায় চাপিয়ে কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধের যে দাবি সেটি কিন্তু আরও জোরালো হচ্ছে, বিশেষ করে এই গাজীপুর থেকে। আমরা জানি তারা যিনি বলছেন যে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নিষিদ্ধের যেই দাবি আসলে করা হচ্ছে সেই ঘটনার ক্ষোভ থেকেই কিন্তু এই ধরনের হামলার আসলে ঘটনা ঘটে থাকতে পারে বলে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে গাজীপুরের টঙ্গী এলাকায় অর্থাৎ বোটবাজার থেকে কিন্তু এই মিছিলটি গাজীপুরের টঙ্গীর দিকে যাচ্ছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু মিছিলটি শুরু হয়ে আসলে বোটবাজার থেকে গাজীপুরমুখী হয়ে সেই মিছিলটি ঘুরে আবারও টঙ্গীমুখী হচ্ছেন। বিশেষ করে এই ঘটনার পরপর আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই এলাকায় অর্থাৎ বিশেষ করে তাকে ঘিরে কিন্তু ব্যাপক নজরদারি রাখা হয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট কিন্তু এখানে এসেছে এবং এরপর বিশেষ করে সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট এখানে এসেছে এবং পুলিশের একটি বিশেষায়িত ইউনিট কিন্তু এই সড়কের উপর নজরদারি বাড়িয়েছে। তো এখন পর্যন্ত স্থানীয় যারা বলছেন এই ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এই ছিল গাজীপুরের বোটবাজার থেকে হাসনাত আব্দুল্লাহর সবশেষ আমার কাছে। হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে এনসিপি নেতাকর্মীরা বিক্ষোভ করছেন, আর সেখানকার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম গাজীপুরের বোট বাজারে। দেখছেন জনপদের সময়, সঙ্গী থাকুন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের গণপদযাত্রায় ঢল নামে মানুষের। দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নদী বাঁচাও আন্দোলনের নেতারা। কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শেখ হাসিনার চাটুকারিতার কারণে পানির ন্যায্য হিস্সা আদায় হয়নি। হাজার হাজার মানুষের পদযাত্রা, কেউ হেঁটে আবার কেউ বা ট্রাকে করে হাজির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই গণসমাবেশ। রোববার বেলা 3টায় ব্যানার পোস্টার হাতে রংপুর নগরীর শাপলা চত্বরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমাবেশে যোগ দেন 5 জেলার মানুষ। আন্দোলনে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সহ একাত্মতা জানায় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এই তিস্তা পারের মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে এই 5 জেলার মানুষের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। আমাদের উত্তরাঞ্চলের বৈষম্যের শিকার আমরা, এই অঞ্চলের বৈষম্যের শিকার থেকে আমরা আমাদের মুক্তি পেতে চাই। আজকের পরেও যদি দাবি মানা না হয় তাহলে এরপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকব। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনার চাটুকারিতার কারণে তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে রংপুরের মানুষ। কিছুদিন আগে যে সরকার ছিল সে কখনোই এই দাবি দেওয়া কখনো পূরণ করার মতো সক্ষমতা রাখলেও যেহেতু তার ক্ষমতায় থাকতে হবে সেহেতু সে সেগুলো পূরণ করার চেষ্টাও করত। গণপদযাত্রা গিয়ে শেষ হয় রংপুর জেলা স্কুল মাঠে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলে প্রত্যাশা আন্দোলনকারীদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 5 মাস ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবন। 11 দফা দাবিতে সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চা শ্রমিকরা। 20 সপ্তাহ ধরে বেতন পান না চা শ্রমিকরা। মানবেতর দিন কাটছে তাদের। এবার বেতন ভাতা সহ 11 দফা দাবিতে রাজপথে নামলেন তারা। রোববার দুপুর 12টার পর প্লেকার্ড ও লাল নিশান উড়িয়ে মিছিল নিয়ে সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। তারা জানান, গত কয়েক মাস ধরেই বকেয়া বেতনের দাবি জানিয়ে আসছেন তারা। দ্রুত সংকট সমাধান করে বাগানগুলোতে কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান শ্রমিকরা। কর্ম করে যাচ্ছি কিন্তু আমাদের কোনো বেতনাদি নাই। 4-5 মাস হয়ে যাচ্ছে, আমাদের পেটে খানি নাই, বাচ্চা কাচ্চার মুখে হাত দিতে পারছি না। খালি কই যে এই সপ্তাহ দিম না, 8 সপ্তাহ দিম, 8 সপ্তাহ দিম না, এই সপ্তাহ দিম। প্রতিশ্রুতি শুনতে শুনতে আর ভালো লাগে না। আমরা দেখেন যে চা বাগানের চা শ্রমিককে আমার মনে হয় যে মানুষ বলেই গণ্য করছে না। আন্দোলনরত শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজট। 2 ঘন্টা পর সেনাবাহিনী তাদের দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে দেন। 10 জন প্রতিনিধি আমরা সিলেক্ট করে ইউএন অফিসে পাঠানো হয়েছে। উইদিন 24 আওয়ার্স ইনশাআল্লাহ একটা সলিউশন আমরা পেয়ে যাব। বছর খানেক ধরেই সিলেটের চা বাগানগুলোতে বেতন ভাতা নিয়ে চলছে শ্রমিক অসন্তোষ। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। ঈদুল আজহার সামনে রেখে সক্রিয় পশু চোরা কারবারিরা। সীমান্তের কাঁটাতার পেরিয়ে আসা এসব পশু ঢুকছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের বাজারে। এতে দুশ্চিন্তায় খামারি ও ব্যবসায়ীরা।
রাতে সবাই যখন ঘুমিয়ে ঠিক তখনই যেন দিনের শুরু পশু চোরা কারবারিদের। ভারত সীমান্তের কাঁটাতার পেরিয়ে গরু মহিষ সহ নানা ধরনের পশুর চালান নির্দিষ্ট এলাকা পর্যন্ত পৌঁছে দিতে পারলেই মিলে পারিশ্রমিক। সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিতে নানা কৌশলে এসব চোরা কারবারিরা সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে বছরের পর বছর করছে ব্যবসা। অন্যদিকে বিজিবির অভিযানে প্রায় ধরা পড়ছে পশুর চালান, তবুও থামছে না অসাধু এই কারবার। পশু বোঝাই এমনই একটি ট্রাককে অনুসরণ করে সময় সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে পশুর চোরা চালান বাড়াতে সক্রিয় চক্রের সদস্যরা। গরুগুলা যে আসে এটা কোন বাজার থেকে আসে? বগুলা বাজার। এখন হরিপুরের এদিকে হালকা আসে আর এদিকে সাতকের ওদিকে কিছুটা হালকা হালকা আসে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভারত ঘেঁষা বগুলা বাজারে সময় সংবাদ। বিভিন্ন ফার্মের নাম দিয়ে বাজারে রয়েছে পশু রাখার অস্থায়ী ঘর। অভিযোগ আছে এখানেই মিলে ভারতীয় গরু মহিষের দেশি ছাড়পত্র। তো আমরা ওপেন দেখতেছি, রাস্তাটা যাইতেছে, কিন্তু বাজারে আসলে এটা বৈধ হয়ে যায়। প্রতিদিন 100 থেকে 150 গরুর রিসিট হয়। এই রিসিট পেলে তো সারা বাংলাদেশ আর গরু ধরবে না কেউ। বাজারে ভারতীয় পশু ঢুকে পড়ায় দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। ভারতীয় গরু আসা দেশে গরুর দাম কমে যায়। যেগুলো বিক্রি 1 লাখ, বিঘে 60,000, 70,000, 80,000। অবশ্য চোরাকারবারিদের ঠেকাতে নিয়মিত অভিযান চলছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করেছি যাতে কোনো চোরা চালান এই এলাকা দিয়ে না হয়। যারা চোরাকারবারিদের ছোট ছোট চোরাকারবারিদের মদত দেয় তাদেরকে আসলে আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট, বাট আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, বিছানাকান্দি, প্রতাপপুর, সুনামগঞ্জের দোয়ারাবাজার সহ বেশ কিছু সীমান্ত এলাকা হয়ে পশু চোরাচালানের অভিযোগ দীর্ঘদিনের। ঈদকে কেন্দ্র করে সীমান্তে চোরাচালানকারীরা সক্রিয় হয়ে উঠলেও প্রশাসনের নজরদারি থাকলে তা অনেকাংশেই কমে আসবে বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। মুরগি ও কবুতর চুরির অভিযোগে 2 কিশোরের মাকে ডেকে জনসম্মুখে নাকে খত দিতে বাধ্য করা হয়। সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরালের পর 2 নারীকে নির্যাতনে অভিযুক্ত ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের বিএনপি নেতা দেলোয়ারকে অব্যাহতি দিয়েছে দলটি। মুরগি ও কবুতর চুরি করেছে 2 কিশোর। এর দায়ে ওই 2 জনের মাকে ডেকে নিয়ে নাকে খত দিয়ে নির্যাতন করা হয়েছে। পহেলা মে ফেনী সদর উপজেলার খালুর দোকান এলাকায় এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় নিন্দার ঝড়। ভিডিওতে দেখা যায় 2 মাকে নির্যাতন করেন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু। ছেলেরে ফিরেছে, তারপর ছেলের মারে নায়কের টানাইছে। আইনের শাসন বাস্তবায়ন করার জন্য করতেছেন, তাহলে এটাকে অ্যাকসেপ্ট করতে পারতাম, কিন্তু আমার তো মনে হচ্ছে না এই জিনিসটা আপনারা নিজেদের ব্যক্তিত্ব জাহির করার জন্য করছেন। যারা দলের জন্য যারা ক্ষতি হয়, দলের সুনাম ক্ষুণ্ণ হয়, মানুষের ক্ষতি হয়, মানবতার লঙ্ঘন হয়, ওইরকম লোক দলে রাখার প্রয়োজন নাই। আইনজীবীরা বলছেন দেলু যা করেছেন তা আইন অনুযায়ী অপরাধ, আর পুলিশ বলছে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক পাঞ্চাতেরা তাকে কাজটা করতে বাধ্য করছে, এটা আমি গৌর বিরোধিতা করে এবং আমি এটা একটা জোরালো বিচার দাবি করে। নাকে খতের বিষয়টি উচিত হয়নি, আমরা বিষয়টা খতিয়ে দেখছি, এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।